তো রাপ্পারায়কে কাকুরা ধরে তোমার বাবারা ধরে হ্যাঁ নিয়ে গেছে। হ্যাঁ ওটা যখন বেরিয়েছিল তখন কি কাকু সেই ব্যাপারটা না 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 দেখেছিল, কিন্তু প্রকাশ আমি যখন ডিজিটাল প্রিন্ট নিচ্ছিলাম তখন দেখেছে, দেখিয়েছি, কিন্তু বাবা প্রকাশ হওয়ার পর্যন্ত আর বেঁচে থাকেননি। কারণ 2004-এর মে মাসে 4th মে বাবা চলে যান, আর রাপ্পারায় বেরোয় 2006 সালের জানুয়ারি মাস, তার 1.5 বছরও পরে। কারণ আমি এটা 2000 সাল থেকেই মোটামুটি তৈরি করছিলাম আস্তে আস্তে আস্তে। কারণ দেখ, আমি তো তৈরি করছিলাম এই কারণে, আমি তো একটা গল্প লিখবো না, আমি কনসিস্টেন্টলি কাজ করে যাব, সেই জন্য বেসটা তৈরি করছিলাম, কি হবে না হবে খসড়া তৈরি করছিলাম, চেঞ্জ করছিলাম। এবং প্রথম রাপ্পারায় ড্রয়িং দেবে আর এখনকার ড্রয়িং দেবে চেঞ্জ, সেটা যে কোনো লোকেরই হয়, করতে 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 একটু চেঞ্জ হয়েছে। এমনকি টনির চেহারাও চেঞ্জ হয়েছে। টনি বলে কিন্তু আমার একটা বন্ধু আছে সত্যি, সে স্কুলের হেডমাস্টার হয়েছে, তার মুখটা ওরকমই, অত বড় গোঁফ রাখে না, ওর মুখ, ওর নাম থেকেই টনি। এমনকি সেও ঘোষাল, সে হচ্ছে শান্তনু ঘোষাল, টনি ডাক নাম, তা আমি টনি ঘোষাল নামটা দিয়ে এটা করেছি। ড্রয়িং স্টাইলটা আমি খানিকটা টিনটিন এবং অ্যাস্টেরিক্সের, মানে ফ্র্যাঙ্কো বেলজিয়ান স্টাইলটা আমি অ্যাডাপ্ট করেছি। কারণ ফ্র্যাঙ্কো বেলজিয়ান স্টাইলে অবশ্য পৃথিবীর অনেক কমিক্সই হয়েছে, তো আমি এটা বেছে নিয়েছি যেহেতু আমার গল্পটা মজার গল্প, আমার যে গল্পের যে জনরা, সেটা কে জাস্টিস করবে একমাত্র এই স্টাইলটা। আমি অন্য কোনো স্টাইল দিয়ে এই জনের কাজ করতে পারবো, ওই জন্য আমি ফ্র্যাঙ্কো বেলজিয়ান স্টাইলটা নিয়েছি। আর ডিটেলিং তো সবসময় দরকার, ডিটেলিং যত ভালো হবে গল্পটা তত কনভিন্সিং হবে। তোমার বাবা যখন দেখেছিলেন রাপ্পারায়, তখন তার আমার ভালো লেগেছিল গো। বাবা ওই প্রিন্ট আউটটা দেখার আগে বলছেন যে তুই কমিক্স নিয়ে কীভাবে সার্ভাইভ করছিস, বাবা একটু সার্ভাইভ করবি এটা নিয়ে। কারণ এখন যেমন কমিক্স নিয়ে একটু হইচই হচ্ছে, তখন কিন্তু এটা এতটা ছিল না। আর সত্যি কথা বলতে কি, 90s-এর শেষের দিক থেকে আমাদের প্রকাশনার যে ছাপার যে প্রকৌশল, মানে এই পাবলিশিং ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব হয়ে গেছে, যেটা কিন্তু আগে 90s-এ ছিল না। 90s-এ ধরো একটা এক পাতার ইলাস্ট্রেশন করতে হবে, তাকে বলে দিতে হবে বাবা এটা রঙিন হবে, বুঝে করো, এটা সিল্ক স্ক্রিনে যাবে, সেইভাবে করো, যা খুশি করে দিলাম ছেপে দেবে। এখন যেমন যা প্রাণ চায় করে দিলে, ওয়াটার কালার, অয়েল এফেক্ট, হ্যাঁ, ফাটিয়ে যা খুশি করছে ছেপে দেবে। তখন কিন্তু সেরকম ছিল না, তখন বলে দিত বাই কালার হবে, ও লাইন ড্রয়িং হবে, কোনো মাঝের শেড থাকবে না, মানে যে হয় ব্ল্যাক আর হোয়াইট, দুটো শেড, কোনো গ্রে স্কেল থাকবে না। তো সেটা বলে সেই ইনস্ট্রাকশনটার সঙ্গে, মানে ইলাস্ট্রেশনের অ্যাসাইনমেন্টের সঙ্গে এই ইনস্ট্রাকশনটাও আসতো যে কীভাবে ছাপা হবে, সেই বুঝে তোমার কাজটা করতে হবে, যেটা আজকে ভাবাই যায় না। আজকে কিন্তু ম্যাগাজিনে লেখা মানে বরঞ্চ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে বলে দেয় এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করিস তো, একটু অন্যরকম সিপিয়া টোন করিস তো, মনোক্রমে করিস তো, সেটা স্টাইলাইজ করার জন্য। আমাদের ছাপার ক্ষমতা নেই বা ওরকম ছাপা হবে না, ওই জন্য। তো সেই জন্য বলছি যে ওই এখন তখন তো ওই ব্যাপারটা ছিল না। বাবার একটা চিন্তা ছিল যে কমিক স্ট্রিপ করে মানে কতটা কি করতে করবি, দেখি পেন্টিং কি একেবারেই করে না, কোনো জোর করেনি। তো প্রিন্ট আউটগুলো দেখে গল্পটা পড়ে বাবা মনে হচ্ছিল হ্যাঁ এইটার ভবিষ্যৎ আছে, এটা বাবা আমাকে বলেছে। আর ভবিষ্যৎ আছে কিনা সে তো কালকেও ভবিষ্যৎ চলে যেতে পারে। হ্যাঁ, কিছুই সমস্ত কিছু আনপ্রেডিক্টেবল, কিছু বলা যায়। আর কি বলতো, সবই অবজেক্টিভ কন্ডিশনের উপর নির্ভর করে। আমি যদি শিয়ালদার ফুটপাতে জন্মাতাম, তাহলে নিশ্চয়ই আমি এই কাজটা করতে পারতাম না। তাহলে এত বড় বড় কথা বলারও কিছু নেই, আমি এমন জিনিস করেছি না 50 বছর কেউ পারবে না এসব। আমি অনেক দিক থেকে প্রিভিলেজ বলে এটা করতে পেরেছি। হ্যাঁ, আমার নিশ্চয়ই কিছু ব্যক্তিগত দক্ষতা এবং পরিশ্রমের পেছনে আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আরো অনেক কিছু হয়েছে বলে এইটা আমি করতে পেরেছি। আমি এই জন্য ডেস্টিনিতেও বিশ্বাস করি। মানে এক মুহূর্তে লোকের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। যদিও এটা তো একটু অপ্রাসঙ্গিক কথা বলছি, কিন্তু আমার পরিচিত এক ভদ্রলোক শুনেছি, তিনি রাঁচি থেকে কলকাতা আসছেন গাড়ি চালিয়ে, কোটিপতি। একটা মৌমাছি ঢুকে পড়লো গাড়ির মধ্যে, মানে ঢুকে নাকে কামড়ায়নি, মানে জাস্ট সামনে
ভোঁ করে ঘুরেছে, গাছে গিয়ে ধাক্কা মারলেন, গাড়িটা শুধু নেই, এই কোমরের এই পোর্শন থেকে পুরো প্যারালাইজ হয়ে গেল। তারপর থেকে প্যারালাইজ হয়ে বাড়িতে পড়ে রইলেন। অথচ যে লোকটা সারাদিন ঘুরতেন, ভীষণ অ্যাক্টিভ, এক মুহূর্তে একটা সামান্য একটা মৌমাছি এসে জীবনটা চেঞ্জ করে দিয়ে চলে গেল। তো ওই জন্যই আমি এই জন্যই আমি এই যা করছি অনেক দিক থেকে সাপোর্ট পাচ্ছি বলে করতে পারছি, সেই সাপোর্টটা না থাকলে পারতাম না। দাদা রামপাড়ায় বাদে আপনার আর একটা চরিত্র কলম্বাস, তার বাচ্চা ছিল, স্কুলের বাচ্চা ছিল, সেটার কিছু কমিক্স আনন্দমেলাতে বেরিয়েছে। দাদা এই চরিত্রটার ইন্সপিরেশন এটা আপনি কিভাবে? এইটা দেখো মানে আমার নিজেদের ছোটবেলার কিছু দুষ্টুমি, এবং আমি বিশ্বাস করি যে কলম্বাস করার সময় আমি একটা জিনিস খেয়াল রেখেছি যে ধরো 80s আমরা যে কমিক্স পড়েছি বা 90s বিশেষত 90s যে কমিক্স পড়েছি, এই কলার খোসা ছুঁড়লো, কে আচার খেলো, মাথায় ঢিল মারলো, সেই জগৎটা এখন চলে গেছে। ওই জিনিস করে আর লাভ নেই, মানে নারায়ণ দেবনাথের রিক্রিয়েশন করে আর কোনো লাভ নেই। ওই পৃথিবীটা আর ওই পৃথিবীতে আমরা আর বাস করি না, জেনারেশনটা চলে গেছে। যে এখন রবীন্দ্রনাথের ভাষায় আমি গান লিখি, শুনবে একদম ওই রকমই হবে। আমি যদি 50টা গান ভালো করে পড়ে একটা ওই রকম গান নামিয়ে ওরকম সুরে একটা গান করি, লোকে শুনবে, লাথি মেরে ফেলে দেবে। তো নারায়ণ দেবনাথের মতো কমিক্স করেও কোনো লাভ নেই। অনেকে করেন দেখি এখনো, কেন যে করেন ভগবান জানে। এখন ব্যাপার হচ্ছে যে উচিত হচ্ছে, ধরো এই যে কলম্বাস ক্যারেক্টার, এই স্কুল বাসে করে যায় বা এই বাবা, মানে আধুনিক হতে হবে গল্পটা। ওই জন্য প্রচুর গল্প লেখা আমার পক্ষে সম্ভব না, ওই বছরে একটা হয়তো কলম্বাস লিখি আর কি, হয়তো আরো 8-10টা গল্প লিখবো। প্রচুর লেখা অত অভিজ্ঞতা নেই না, বেশি লিখলে জোলো হয়ে যাবে, তোমার পড়ে লোকে গাল দেবে বলে এগুলো বাজে হয়ে যাবে। বেশি প্রোডাকশন হলেই বাজে জোলো হয়ে যাবে, এখানে কোনো সন্দেহ। দাদা আপনার তো এমনি মানে মজার কমিক্স, সেটা পত্রিকায় বলি বা বই হিসেবে বলি, অনেক বেরিয়েছে। হ্যাঁ, পারুলের কমিক্স গুলো হ্যাঁ, পারুলের কিছু কমিক্স বেরিয়েছে। তারপরে আপনার অন্যান্য আরো কমিক্স বেরিয়েছে। সুকুমার রায় নিয়ে কাজ করেছি আমি, গোপাল ভাট, আবল তাবল, হ্যাঁ, মজার গল্পের জন নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি আর কি। দাদা আপনাকে সিরিয়াস গল্প নিয়ে সেরকম কাজ করতে দেখা যাচ্ছে না, এটা কারণটা কি? সিরিয়াস গল্প নিয়ে আমি একটাই কাজ করেছি, সত্যি কথা বলতে কি, চাঁদের পাহাড়। সবুজদেবের আগে কাজটা না আমি তখন করেছিলাম, আমার পরে মনে হচ্ছে ওই যে স্টাইলে আমি কাজটা মানে এক্সিকিউট করেছি, ওটা আমার উচিত হয়নি। মানে হয়তো স্ক্রিপ্টের জোরে, স্ক্রিপ্টিংটা আমি দেখো, আমার মধ্যে থেকে ছবি আঁকতে পারে কলকাতায় হুদো লোক আছে, আমার থেকে ভালো ছবি না, কিন্তু কমিক্সের স্ক্রিপ্টিং করতে না এখানে অর্ধেক লোক জানে না, প্রায় কেউই জানে না কমিক্সকে কী করে স্ক্রিপ্ট করে প্যানেলে নিয়ে গল্পটাকে বলতে হয়। এটা সব মিলিয়ে তো একটা কমিক্স, শুধু ছবি দিয়ে তো কমিক্স হয় না বাবা। এবার ব্যাপার হচ্ছে যে ওটা হয়তো স্ক্রিপ্টিংয়ের জোরে বিক্রি হয়, ভালো বেরিয়ে গেছে, কিন্তু যদি ছবির কথা বলো ওটা ভালো হয়। তার প্রায়শ্চিত্ত আমি করেছি এসে চাঁদের পাহাড়টা আমি রিয়েলিস্টিক ড্রয়িং করেছি। আমি ওর পেছনে অনেক খেটে, আর যেহেতু একটা ধরনের কাজ করতে করতে না চর্চা না থাকলে ওই রিয়েলিস্টিক কাজ করতে একটু অসুবিধা, তো সেই জন্যে আমি একটু সময় নিয়ে রীতিমতো প্র্যাকটিস করে, ওটা প্রায় বেশিটাই ডিজিটালে করে চাঁদের পাহাড়টা আমি এক্সিকিউট করেছি। এবং তারপরে আমার হাতে এখনো প্রায় 3-4টে কাজ আছে, যেমন 1971-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, এবং মুজিবুর রহমানের জীবন নিয়ে একটা বড় কাজ আমি করছি, সেটা অনেক বড় কাজ। আর একটা কাজ করার ইচ্ছে আছে, সেটা কথাবার্তা চলছে, সেটা হচ্ছে উত্তমবাবুর জন্ম শতবর্ষ 2026, তো উত্তমবাবুর জীবন নিয়ে একটা গ্রাফিক নভেল। বেশি আমি করবো না, দেখো আমি সিরিয়াস গল্প দিয়ে যদি কাজ করতে হয় আমি অন্য মাধ্যমে কাজ করবো, আমার একটু অন্যান্য মাধ্যমে ইন্টারেস্ট আছে, আমি ফিল্ম করতে চাই। তো আমি যদি দেখো সব মাধ্যমে না সব জিনিস এক্সপ্রেস করা যায় না, সব মাধ্যমের জন্য সব জিনিস নয়। তো আমার সিরিয়াস গল্পগুলো যেগুলো একটু অন্য মাধ্যম ডিমান্ড করে,
সেগুলো আমি কমিক্সে করবো না। আমি করবো এই যেমন গ্রাফিক নভেল একটা দুটো করলাম, বা আমি একটা অন্য কাজও করছি, When Minister Comes to My Home বলে, ইংলিশে। হ্যাঁ, তো সেটাও সময় লাগবে বেরোতে। দুটো গল্প আমার করার কথা আছে, দুটোই আমারই গল্প, সিকনেস অফ গিল্টি ফিলিংস আর একটা হচ্ছে এইটা। এই দুটো একেবারেই বড়দের সাবজেক্ট, এর সঙ্গে কোনো ছোটদের ব্যাপারই নেই। এই দুটো কাজ, এটা ওই 26-27 আগে হবে না, মানে বেরোবে না। ইংলিশ কমিক্স আপনি আগে বেরিয়েছে না, অন্য লোকের দেয়া গল্পে ইলাস্ট্রেশন করে আমার তো কোনো লাভ নেই, তাতে আমার চারটি ল্যাজ গজাবে না। মানে আমি করলে আমার গল্পই বলবো, যদি ইংরেজিতে করতে হয় ইংরেজিতে করবো, কিন্তু অন্য লোকের অন্য দেশের গল্প আমি করে আমার লাভটা কি? টাকা রোজগারের জন্য করলে সেটা আলাদা কথা, কিন্তু আমি যদি ক্রিয়েটিভ অ্যাসপেক্ট থেকে ভাবি তাহলে আমার কোনো লাভ নেই করে। ওই এফোর্টটা আমি আমার দেশের গল্প বলার ক্ষেত্রে কাজে দেবো, গল্পটা গল্পের মতো হলে পড়বে। দাদা, হরর কমিক্স করার ব্যাপারে আপনার কাছে কি প্রস্তাব আসছে? না, কোনটা আমার কাছে বেশি মজার কমিক্স এই প্রস্তাবই আসে আর কি। হরর কমিক্স থেকে কোথাও হরর কমিক্স করা অনেক ঝামেলা, মানে আমি খুব একটা পছন্দও করি না। এখনকার জেনারেশন অনেকটাই হরর ব্যাপারটাকে পছন্দ করে। সে করুক না, তাই করার লোক হয় তাহলে সাপ্লাই দেবে, অন্যরা করুক না। সব আমায় কি, সব আমি করবো বললে ঝাঁপিয়ে পড়ে সেটা না, দরকার নেই। আপনার একটা হরর কমিক্স বেরিয়েছিল আনন্দমেলা। দেখো আসলে কি বলতো, হরর কমিক্স তো নানা রকম, হ্যাঁ সুরের টান। হরর কমিক্স বলতে ওই রকম গল্প আর একটা গল্প বেরিয়েছিল, সেটা হচ্ছে ভীমরুল বলে, সন্দেশে। গল্পটা কিছুই না, গল্পটা হচ্ছে যে সম্ভবত একটা একজনের বাড়িতে ভীমরুলের চাক হয়েছিল না। প্রথমে দেখাচ্ছে যে একজন নতুন গাড়ি এসছে, কি বলে, গাড়ি কিনেছে, ড্রাইভার অ্যাপয়েন্ট করবো, তো একজন ড্রাইভার এসছে, তো বলছে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নি, তো পেছনে বসুন। এবার বসে যখন গাড়ি চালাচ্ছে দেখছে তেলের ট্যাঙ্ক আছে, ও প্রচণ্ড স্পিডে গাড়িটা নিয়ে যাচ্ছে, তো বলছে তো আগুনে পুড়ে যাবে, বলছে পুড়ে গেলে যাবে, তো বলে পেছনে তাকাচ্ছে, তখন ওর চেনা চেনা লাগছে লোকটা, বলছে পুড়ে গেলে যাবে, আপনি তো সকালে বলেছেন ভীমরুলের চাকটা পুড়িয়ে দিতে, অমুক তো ওদেরও তো হয়, কি বলে, আমি তো ওদেরই একজন, বলে গাড়িটা ধাক্কা লাগছে। তখন ওর ঘুম ভাঙছে, ঘুম ভাঙে মনে পড়ছে কিংসুক বলে একজন ওর ছোটবেলার বন্ধু, সে আগুনে পুড়ে মারা গিয়েছিল খুব ছোটবেলায়, ওর খুব প্রিয় বন্ধু ছিল। ঘুম থেকে উঠে মনে পড়ছে যে কি বলে, ওটা কিংসুক ছিল না, ওই যে ড্রাইভারটা যে পেছন থেকে তাকিয়ে ছিল গাড়ি যাকে চেনা চেনা লাগবে, ও কিংসুক ছিল। হ্যাঁ, এইবার পরের দিন সকালে ও উঠে তারপরে দেখছে ওই ড্রাইভারটা ওই সোফায় বসেছিল, মানে স্বপ্নে যে দেখছিল, ওখানে একটা ভীমরুল মরে পড়ে আছে। আর ওই ভীমরুলের চাকটা তখন ও ড্রাইভারকে, বাড়ির চাকরকে বলে, পোড়াস না, ওটা শুধু ভেঙে দিস, তাদের অন্য কোথাও চলে যায়। আর ওই শেষের প্রশ্নটা, তবে কি কিংসুক এসেছিল, এই আর কি গল্প। কিংসুক সত্যি কি কিংসুক ওদের মধ্যে ছিল, এইটার গল্প। স্বপ্ন না সত্যি? হ্যাঁ, এটা ভূতের না, কিন্তু এটা আসলে এক ধরনের সামাজিক গল্পই, কিন্তু ওই আর কি একটু হরর ফিলিং, হ্যাঁ। কিন্তু আমার না এই হরর ফিলিং এর সঙ্গে একটা কোথাও বন্ধুত্ব, পুরনো স্মৃতি, আমি এগুলো জড়িয়ে যদি হরর ছবি হয় বা হরর গল্প, এই ধরনের গল্প লিখতে ভালোবাসি। মানে কামড়ে তোমার কান খেয়ে নিচ্ছে, কি মাথা ঘিলু বার করে দিচ্ছে, এইসব আমি পছন্দ করি। আমার ওই যে নিজের ভালো না লাগলে আমার করতে ইচ্ছে করে না, ওটাই। মানে ভূত ভূত আসতেই পারে, সেই ভূতের সঙ্গে তো একটা আমার আত্মিক সম্পর্ক তৈরি হবে, একটা অ্যাটাচমেন্ট থাকবে। সেটা না থাকলে না তোমার গল্পটা পড়ার পর আর গল্পটা মনে থাকবে না। সম্পর্ক যদি না তৈরি হয়, আসলে তো ছবির গল্পের ক্যারেক্টারের সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হয়, আসলে তো তৈরি হচ্ছে পাঠকের সঙ্গে সম্পর্ক। সেই সম্পর্ক তৈরি হচ্ছে বলেই কিন্তু তোমার মনে থাকছে। তা যদি না থাকে, শুধু শুধু মারামারি দেখার জন্য তো এমনি বাহুবলী দেখবো ব্রেনের সুইচ অফ করে, এই যে KGF, তো ব্রেনের সুইচ অফ করে দেখতে হয়।
মানে আমি দেখছি সিনেমাটা হচ্ছে, কফি নিয়েছি পাশে না কি খাচ্ছিলাম, একটা লোক একটা লোকের সঙ্গে কথা বলছে, কফিটা নিয়ে দেখছি লোকটাকে মেরে ফেলেছে, আবার তাড়াতাড়ি, হ্যাঁ মানে খুব তাড়াতাড়ি, মানে কফিটা নিয়ে চমক দিয়ে দেখছি লোকটা মরে পড়ে আছে, ও হেঁটে চলে যাচ্ছে, তার মধ্যে ওকে মেরে দিয়েছে তলোয়ার দিয়ে। তো এরকম করলে তো মুশকিল, সারাক্ষণই মারছে দুমদাম মারছে, কিন্তু সম্ভব না। তারপর শেষে মানে আমি কি পেলাম, আই হ্যাভ গট এ বিগ জিরো, পুরো মারামারি করে মাথাটা জাম হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে সিনেমা দেখবে। ওইটাই বিষয় যে কীভাবে মারবে, মানে আমি দেখতে পাচ্ছি একটা গুন্ডা খুব রেলা নিচ্ছে, এইবার এই করছে সেই করছে, ও দূর থেকে হেঁটে আসে স্লো মোশনে এরকম করে হেঁটে আসছে, তা আমার ওখান থেকে কী পাওয়ার আছে, আমি দেখছি ও কীভাবে এসে মারবে, এই তো একটা লাথি মারলো, ছিটকে গিয়ে ওই দেয়ালে পড়লো, হ্যাঁ তারপর আর একজন উঠেছে, তার ঘাটটা ক্র্যাক করে আওয়াজ হলো, ক্র্যাক করে ভেঙে দিল, এই তো। এবং ওই সিনেমাগুলো দেখার 1 ঘন্টার মধ্যে সমস্ত ব্রেন থেকে ওয়াশ আউট হয়ে যায়, কিচ্ছু থাকে না। আমি যদি সেই গল্পটার সঙ্গে রিলেট করি, আমার রাত্রিরে ঘুমানোর সময় সেটা মনে পড়ে, বা কি 5 মিনিটের মধ্যে, মানে একটা কেজিএফের মতো সিনেমা দেখে 5 মিনিটের মধ্যে কিচ্ছু থাকে না। কিন্তু অন্য কোনো সিনেমা দেখে, আমি এমন সিনেমা দেখলাম যেটা থেকে আমার মানে আমি রিলেট করছি, সেটা কিন্তু আমার ওই গল্প ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে, আর ওইটা না হলে কোনো লাভ নেই আমার মতে। মানে অন্য কেউ ভাবতেই পারে, বলতে পারে না কেজিএফ আমার দেখা শ্রেষ্ঠ সিনেমা, ঠিক আছে কোনো অসুবিধা নেই, শ্রেষ্ঠ সিনেমা আমি মেনে নিচ্ছি, যে যেমনভাবে নেয়। দেখো যার যেমন পছন্দ, যে মুরগির মাংস খাবে সে মুরগির মাংস খাবে, যে লেড়ে বিস্কুট খাবে লেড়ে বিস্কুট খাবে, সব রকম পসরা আছে এখানে। এবার আমি যেটা পারি, আমি যদি লেড়ে বিস্কুট তৈরি করতে পারি লেড়ে বিস্কুট করবো, মানে আমার যদি ইচ্ছা, আমি যদি মুরগির মাংস করতে পারি করবো, বা সুজির হালুয়া, যেমন এখানে সব কিছুর খদ্দের আছে। এত লোক না আমাদের দেশে, এত বড় বাজার, এই যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানে পড়ে থাকে কেন? ওরা কি আমাদের খুব ভালো চোখে দেখে? বিদেশে গেলে ইউরোপে যারা এখানকার ভারতীয়রা থাকেন তারা জানেন যে তাদের ওরা ইউরোপেরা কিন্তু একেবারেই ভালো চোখে দেখেন। আমি খুব নেগেটিভলি কথাটা বলছি না, কিন্তু ওদের নিজেদের কমিউনিটির মধ্যেই ওরা থাকেন। হ্যাঁ, তা বলে কি মিউজিশিয়ানদের সঙ্গে আদান প্রদান নেই, সেসব আছে, কিন্তু মূলত যারা এখান থেকে চাকরি করতে যান তাদের মোটেই খুব একটা ভালো চোখে দেখেন। তো আমাদের এখানে পড়ে থাকে শুধু এত বড় বাজার বলে, কি অর্জুন, তাই তো বিরাট বড় বাজার, চিংড়ির বাজার, সব রকম ফসল আছে, সব হ্যাঁ হাই 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 করে, সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু, কি এই তো অবস্থা। সবচেয়ে ভালো বলেছিল নীরজ চৌধুরীকে জিজ্ঞেস করেছিল যে আগামী শতাব্দীতে কোন দেশ উন্নতি করবে, তো উনি বলেছিলেন যে কোত্থেকে এসেছো, বলছে যে কোথায় পড়েছো, বলছে যাদবপুর ইউনিভার্সিটি, বলছে ওটা একটা ধাপ্পা, বলছে কি পড়েছে, বলছে কম্পারেটিভ লিটারেচার, বলছে ওটাও একটা ধাপ্পা। তারপর বলছে যে আগামী শতাব্দীতে কোন দেশ উন্নতি করবে, মানে কোনো দেশ উন্নতি করবে না, সব উচ্ছন্নে যাবে। তো ঠিকই উচ্ছন্নে যাবে, নেই চিন্তার কোনো কারণ নেই। শুধু মানে যে যেটা পারো, আমি মনে করি যে যেটা পারো, গল্প গান, হ্যাঁ সেটার মধ্যে নিজের সৃষ্টিশীলতার মধ্যে, নিজের ক্ষমতার মধ্যে যতটা, খুব সীমিত ক্ষমতা আমাদের, তার মধ্যে যতটা পারা যায় কাজ করো, লোকের ভালো লাগলে আই এম ব্লেসড, ব্যাস। আবার আমি যদি 5টা মানুষকে একটু খুশি করতে পারি এক মুহূর্তের জন্য, সেটাই আমি মানে কি বলবো, খুশি, আর আমার কিছু চাইবার না। এবারে লোকে মনে রাখবে রাপ্পারায় কি রাখবে না, আমি এত কিছু এক্সপেক্টই করি না। দাদা রাপ্পা নিয়ে একটা প্রশ্ন, যে রাপ্পার আশেপাশের চরিত্রগুলোকে দেখা যাচ্ছে তারা অনেক সময় বেশ একটু বিরক্তিকর হাবভাব, চোখে মুখের মধ্যে একটু বিরক্তিকর হাবভাব চলে আসে, এই ব্যাপারটা কি মানে এখনকার কিছু ব্যাপারের সঙ্গে আমি রিলেট করতে চাই? এখনকার বলে না, আসলে কি বলতো, আমাদের দেখো আমরা যে দেশে বাস করি, আমাদের দেশে 80% লোক, 95% লোক হচ্ছে ফ্রাস্ট্রেটেড সব দিক থেকে, ইকোনমিক্যালি, সোশ্যালি, অ্যান্ড মোর ইম্পর্টেন্ট থার্ডলি যেটা হচ্ছে
সেক্সুয়ালি। হ্যাঁ সত্যি, সমস্ত লোক ফার্স্টেডে, কারণ আমাদের নানা রকম ট্যাবু আছে। আমি মানে একটা এসকর্ট নিয়ে ইচ্ছে আছে, সামর্থ্য আছে, কিন্তু ভয়, সেই ক্ষমতা নেই, তার ফলে বিরক্তি। এই যে মেট্রোয়ে একটি ছেলে একটি মেয়েকে আদর করছে, তাতে সমস্যা কি? সেই তার প্রেমিকার গায়ে হাত দিকে, তোর বাপের গিরে, সেখানে এই এটা ঠিক হচ্ছে না কেন? জোর করে তো গায়ে হাত দিচ্ছে না, অসুবিধাটা কোথায়? এবার এইটা নিয়ে সমস্যা। এবার লোকে না সবসময় বিরক্ত, কি হয় তার ফলে ধর রাস্তাঘাটে সবসময় লোকের এই বিরক্তিটা না চেপে রাখতে পারে। কেউ ধরো চোর ধরা পড়েছে, আসলে ওর বউকে বাড়িতে ঝাঁটাপেটা করছে, সেই বিরক্তিটা কি চোরের উপর ঝাড় ঠাটিয়ে একটা চড় মারলো। বা অফিসের বসকে, অফিসের বস ওকে হেনস্থা করছে, কিন্তু অফিসের বসকে কিছু বলতে পারছে না, কাকে বলবে? বাড়িতে এসে বা শিয়ালদা স্টেশনে একটা লোক বলছে, একটা বাচ্চা বলছে কি খেতে হবে, এই যা খেটে খেতে পারিস না, ঠিক আছে খেঁকিয়ে উঠলো। আসলে খেঁকানিটা হচ্ছে অফিসের বসকে দেওয়া ছিল, ওটা আমরা দিতে পারছে না, ওই বাচ্চাটাকে দিল। আমি একদিন শিয়ালদা স্টেশনে বসে ভাবছি না, এই ছেলেটা সবার কাছ থেকে শুধু জুতো ঝাঁটা খাচ্ছে। ওর মনে একটা বিরক্তি না, মানে কি বলতো, এই যে ভালোবাসা সৌহার্দ্যে যে বলে একটা যে বস্তু আছে পৃথিবীতে, এই সুকুমার বৃত্তিটা ও কোনোদিন বুঝতেই পারবে না, ওর পেরিফেরির মধ্যে ওটা কোথাও নেই। ও যেদিন হাতে পিস্তল নেবে, 4টে গুলি করে 4টে লোক মারবে কি 2টো রেপ করবে, তখন ওকে বোঝাতেই পারবে না যে ভালোবাসা বলে পৃথিবীতে একটা বস্তু আছে, সেইটা দিয়েও মানুষকে কমিউনিকেট করা যায়। সেইটা থেকে ওর পৃথিবীটা এত দূরে চলে যাচ্ছে। ও ওই হ্যাঁ, আমাদের মধ্যে যদি হয়তো থাকেও, আমরা অনেক প্রিভিলেজ, এত দূরে চলে যাচ্ছে, একটা সময় গিয়ে ওই ল্যাঙ্গুয়েজটা, ভালোবাসার তো একটা ভাষা আছে, সেই ল্যাঙ্গুয়েজটা ওর কাছে গিয়ে একটা মিসনোমার হয়ে যাবে, কমিউনিকেবল থাকবে না। শুধু ও বলে না, এবং আরো অনেকে যারা সোশ্যালি নানানভাবে ডিপ্রাইভড, তারা যখন তাদের ক্ষোভটা উগড়বে, তখন রাস্তাঘাটে গুলি চলবে, তোমরা বলবে এই গেল সোসাইটি। আসলে গেল তোমরা বাঁশটা অনেকদিন ধরেই এইটা তৈরি করেছো, বারুদের উপর বসে আছি আমরা। যখন এই মানে রেভলিউশন বলো বা এই এনার্কি জায়গাটা তৈরি হবে, একটা নৈরাজ্য তৈরি হবে, রেভলিউশন তো অনেক পরে আছে, আগে তো নৈরাজ্য তৈরি হবে। এখন এই আমরা নৈরাজ্যের খুব চৌকাঠের কাছাকাছি দাঁড়িয়ে আছি, সেটা হলেই তখন গেল এই কি হয়ে গেল। তো এইটা তো প্রসেসিংটা চলছে, তো সেটাই বলছি, সবাই খুব বিরক্ত। ওইটাকে তো এখন ওইটাকে মজার আকারে খানিকটা আমি ওই সময়টাকে দেখান। আসলে অন্য আসলে সবাই ভাবে আমি খুব খারাপ আছি, অন্য লোকে ভালো আছে, বুঝলে তো? প্রত্যেকটা প্রফেশনে কিছু সুবিধে কিছু অসুবিধে আছে। মানে যেমন ধরো কি বলে, কোনো কাজ আসছে না, জিনিস যখন আমি ফ্রিল্যান্স করছি, কাজ কম আছে, মনে হচ্ছে যারা চাকরি করছে তারা খুব ভালো আছে। আবার 4টে আঁচড় কেটে একটা 25,000 টাকা চেক নিয়ে এলাম, তখন মনে হয় এটা তো অন্য লোকে পারবে না, প্রচুর পরিশ্রম করতে, হয়তো 2 দিন কাজ করে আমি 25,000 টাকা রোজগার করলাম, কি 1.5 দিন একটুখানি এঁকে আমি একটা বড় লামসাম অ্যামাউন্ট আমি আর্ন করলাম। তখন মনে হবে যে বাবা ভালোই, এই প্রফেশনটাই ভালো। এটা সবসময় মানে এটা আসলে কি বলতো, এই সুবিধা অসুবিধাগুলো সব প্রফেশনে, সব জীবনেরই কিছু ধরন আছে, কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, ওটা ভেবে কোনো লাভ নেই। কিছু বেসিক অসুবিধা, কিছু বেসিক ঝামেলা মধ্যে দিয়েই তোমাকে গো থ্রু করতে হবে, সে তুমি যে প্রফেশনেই থাকো। সে আইটির লোকেদেরও কিছু নিজস্ব ঝামেলা আছে, হ্যাঁ, আমাদেরও আছে, যে রাজমিস্ত্রি কাজ করে তারও আছে, সবাই। যে প্রমোটার, আমরা ভাবছি খুব সোজা গিয়ে যাচ্ছে, সাইডে গিয়ে দাঁড়াচ্ছে, আর তাকে কত পার্টির লোকের কাছে গিয়ে মাথা ঘুরতে হচ্ছে, গিয়ে বন্দুক বার করছে, তাকে সামলাতে হচ্ছে। প্রত্যেকটা প্রফেশনেরই নানা রকম পার্টিকুলার কিছু হ্যাজার্ড আছে, পকেট আছে যেখানে গন্ডগোল হয়, সেগুলো সামলাতে হয়। ওটা ভেবে কোনো লাভ নেই। দাদা, আপনার কিছু পছন্দের কমিক শিল্পীদের নাম আপনি করুন। দেখো, পছন্দের কমিক শিল্পী মানে পুরনো না নতুন, সব মিলিয়ে?
প্রচুর ধরো ওয়ার্ল্ড ডিজনির প্রচুর কমিক্স আমি পড়েছি, যেগুলো থেকে শিখেছি আর কি। নারায়ণ দেবনাথ আছেন এখানে, গসিনী ইউদেরজো আছেন, টিনটিন তো আছেই, অ্যাডজের তো আরও অনেক অ্যাডজের কাজ আছে টিনটিন ছাড়া। আর ধরো স্পাইডারম্যান, লিফকের কাজ, এগুলো আমি মানে গিলতাম গোগ্রাসে আর কি। এমনকি দেবাশিস দেব হয়তো কমিক্স লেখেন, কিন্তু দেবাশিস দেবের অনেক ড্রয়িংয়ের অনেক কিছু মানে ধরো কম্পোজিশন, সেগুলো কিন্তু আমি অ্যাডাপ্ট করেছি। তারপরে ধরো বিমল দাস একটা সদাশিব বলে কাজ করতেন এখানে, সেটা অসাধারণ কাজ। এরকম বহু কাজ থেকেই মানে আমরা ইন্সপায়ার্ড আর কি। আমি ময়ূক চৌধুরী আমার ভালো লাগে, তো ময়ূক চৌধুরীর জ্বরটা নিয়ে আমি তো কাজ খুব অত করিনি, আমি অত ময়ূক চৌধুরীকে ফলো করিনি, মানে ময়ূক চৌধুরীর কাজ আমার ভালো লাগে। তারপরে আর একটা ছোটবেলা সপ্তাহে কমিক্স বেরোতো আবার ঝকের ধন বলে, সেটা হচ্ছে উত্তম কুমার আর সৌমিত্র, হ্যাঁ ময়ূক চৌধুরী করা না, ওটাও খুব দারুণ কাজ। দাদা এখনকার কোনো কমিক্স আর্টিস্টের যদি আপনার কাজ ভালো লাগে? এখন বাঙালিদের মধ্যে সায়ন পাল আছে, সপ্তদ্বীপ দে সরকার, ওই পাগলু চরিত্র ওর বোধ হয়, ওটা বেশ ভালো। তারপরে সুমন্ত গো বলে একটি ছেলে ভালো কাজ করছে, ভালো কাজ করছে। দাদা একটু আপনার কার্টুনের প্রসঙ্গে আসছে। দাদা আপনি তো এখন প্রতিদিন ডিজিটালে আপনার কার্টুন বেরোচ্ছে, এবং তার একটা অন্যতম চরিত্র আমরা দেখতে পাই বাঁকাদা। হ্যাঁ দাদা এইটা নিয়ে আপনি চিন্তা ভাবনাটা আপনার মাথায় কিভাবে এলো? এটা আসলে মানে প্রতিদিনে একজন ছিলেন সীমন্ত চৌধুরী, তো উনি আর আমি মিলে আমরা প্ল্যান করছিলাম যে কি করে একটা পলিটিক্যাল কার্টুন, মানে কমিক্স নয়, একটা কার্টুন স্ট্রিপ নিয়মিত করা যায়। তো তখন ওই আর্কেল অ্যাক্সম্যানের যে কমন ম্যান, যেমন সব জায়গায় একজন ওই রকম একটা বাঙালি ক্যারেক্টার আমরা তৈরি করতে চেয়েছিলাম। তো বাঁকাদা, যে বাঁকাদা সবসময় মানে কমন ম্যানকে রিপ্রেজেন্ট করছে আর বিভিন্ন ঘটনা ঘটছে আর। তো সেইটা নিয়ে প্রথমে আমরা ভেবেছিলাম যে একটু ছন্দ মিলিয়ে কাজ করবো, কিন্তু পরে সেটা থেকে সরে আসি, এমনি ছোট ছোট সংলাপ দিয়ে বিভিন্ন পলিটিক্যাল যেগুলো ধরো একেবারে এমন কিছু ঘটনা যেগুলো সোসাইটিকে ইনফ্লুয়েন্স করছে, কখনো অ্যাফেক্টেড করছে, সেইগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি আর কি। দাদা এটা প্রতিদিন ডিজিটালে বেরোচ্ছে, কিন্তু মানে নিউজ পেপারে বেরোচ্ছে না? না, ওটা ডিজিটালের জন্যই বেরোয়, ডিজিটালে প্রচুর শেয়ার হয়। তবে হ্যাঁ, প্রতিদিন নিউজ পেপারে একটা বিজ্ঞানী ক্যাবেলকান্টি বলে একটা নতুন বিজ্ঞানীর ক্যারেক্টার আমি করছি, সেটা আগস্ট মাস থেকে নিয়মিত বেরোবে, এবং সেটা প্রতিদিন ডিজিটালে প্রত্যেক রোববার করে বেরোবে। সেটা এমনি পড়া যাবে, মানে ডিজিটালে ঢুকলেই পড়া যাবে। পরে বই হয়ে বেরোবে, কিন্তু ডিজিটালি ওটা বেরোবে প্রত্যেক সপ্তাহে এক পাতা করে। দাদা এই উত্তরপাড়া বা চন্দননগরের এদিকে আপনার কার্টুন নিয়ে কিছু কাট আউট করে? হ্যাঁ, ওরা পুরসভা থেকে ওরা করছেন, আমি একটা ওদের ওই ক্যারেক্টার তৈরি করে দিয়েছি সাফাদা বলে। আচ্ছা, সাফাদা, হ্যাঁ, ওটা নিয়ে ওরা কাজ করছেন। ভবিষ্যতে আরো কিছু কমিক্সের বইটই করবেন, যাতে এই ডেঙ্গির জল জমাবেন না, মানে পরিষ্কার জলে যে মশার ডিম পাড়ে, সেগুলো নিয়ে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে করা। তো ওই জন্য ওরা বলেছেন যদি একটা ক্যারেক্টার ক্রিয়েট করে তো এইভাবে করা যায়। লোকে তো এমনি জ্ঞান দিলে শুনতে চায় না, মজা করে গল্প করে যদি কিছু করা যায়, তো সেই হিসেবে ওটা তৈরি করা। দাদার এই দা ব্যাপারটা কি, মানে ফেলুদা? আসলে ধরো মামা পিসি বললে তো মাখা, ধরো এই সাফা পিসি মশাই, সে তো লোকে নিতে পারে, লোকে দাদাই নিতে চায়, তো সেই জন্য দাদা করেছে। ওই জন্য বাঁকাদা, হ্যাঁ দাদাই করতে হবে। আর দাদা মানে কি, ধরো জ্যাঠামশাই করলে কি চলবে? ফেলু জ্যাঠা হলে চলতো না। তো দাদা সবসময় তো মানে কি বলতো, এখানে যখনই এই ধরনের কোনো ক্যারেক্টার হয়, সেগুলো তারা তো মানে কি বলবো, যৌবনের প্রতিনিধিত্ব করে, হ্যাঁ, ইউথকে কি বলবো, ইউথ যাতে যত মানে আমি বলছি অল্প বয়সী ছেলেমেয়েরা ইউথরা রিলেট করতে পারে, ইউথকে একটা জায়গায় আনা,
তাদের সঙ্গে কমিউনিকেট করা, তো সেই জন্য এমন যে ক্যারেক্টারটা হবে তার বয়সও অল্পই হবে, সেই জন্য দাদা। তারপর হচ্ছে ভালোবেসে কাজ করলে একটা সময় গিয়ে রিকগনাইজ করবে লোকে তোমার, এটা আমি বিশ্বাস করি। এটা কমিক্স কেন, যে কোনো মাধ্যমে কাজটা ভালোবেসে করতে হবে। আর আমার অনেক প্রতিভা আছে কিন্তু আমি কিছু করলাম না, এইসব কথার কোনো মানে না। এসবও দেখেছি, অনেক রকম লোক কিন্তু দেখি কলকাতা কমিক্সের বাজারে, আমার অনেক কিছু জানি, অনেক পারি, কিন্তু আমি কিছু করলাম না। আপনার যদি প্রতিভা থাকে না, আপনাকে ঘাট ধরে করে নেবে, ইউ কান্ট হেল্প ডুইং দিস, না করে পারবে না। ঠিক কথা। হ্যাঁ, তোমার যদি সত্যি প্রতিভা থাকে, তোমার আসলে কিচ্ছু নেই বলে তুমি ওইসব বগল বাজিয়ে বেড়াচ্ছ যে এই পারতাম সেই পারতাম। আরে তুমি যদি পারো লোকে বলবে, এমনিই বলবে হ্যাঁ ভাই আপনি পারেন, নিজেই বগল বাজাবার দরকার নেই আর কি। তো কোনো অ্যাডভাইস দেওয়ার নেই, যে কাজ করবে ভালোবেসে করবে। তোমার হ্যাঁ সমস্যা আছে, নানান কিছু আছে, সেসব তো থাকবেই। বেঁচে থাকা মানে জানো কি তুমি, ক্রমাগত মৃত্যু দেখার আশায় মনে হচ্ছে, আশা রাখতেই আবার খুবটাও কিছু নেই, খুব এই এত বিপুল সমস্যা মানুষের জীবনে, তার মধ্যে লোকে আমার গল্প পড়ে মজা পাচ্ছে, মানে কষ্ট করে রোজগার করা পয়সা দিয়ে আমার বই কিনছে, কি আশ্চর্য, কিনে পড়ছে, এতেই আমি খুশি, কৃতার্থ। ইচ্ছে বেশি কিছু চাইবার নেই। পেয়েছি অন্ধকার, সূর্যাস্তে রেখে দেশ, সূর্যাস্তে রেখে দেশ, বেঁচে থাকার মানে জানো কি তুমি, ক্রমাগত মৃত্যু দেখার বেশ।